ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। শুনছেন ভুতুরে গল্পের ৪৫ নম্বর এপিসোড। আজকের এপিসোডে আপনারা শুনবেন জিনের ঘটনা। একদম সত্যি একটি ঘটনা। লাইক করবেন, কমেন্ট করবেন, আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা বা আপনার শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে গিয়ে ভুতুরে গল্পের ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। শুরু হচ্ছে ভুতুরে গল্পের ৪৫ নম্বর এপিসোড। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছে। এই ঘটনাটির সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত। কতটা সত্যি, কতটা কল্পনা আজও আমার অজানা। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে পিউদির ফ্ল্যাট। পিউদি আমার দিদি, বন্ধু সব। আমরা একে অপরের কাছে নিজেদের সমস্ত দুঃখের কথা শেয়ার করি। সেদিন বিকালে হঠাৎ ফোন পিউদির। রিসিভ করতেই উপাস থেকে বলে উঠল, এখনই তৈরি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। আমি এপাশ থেকে কি, কেন, কোথায় কিছু জিজ্ঞেস করবার আগেই বলল, রাস্তায় যেতে যেতে সব ঘটনা খুলে বলবো, এখন সময় নেই হাতে। তারপর আমিও তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম। পিউদি রাস্তায় অপেক্ষা করছিল। হাত ধরে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়িতে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ঘটনাটা একটু বলবে? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? দেখলাম মুখ চোখ থমথমে পিউদির। বলল, ব্যাপারটা আমিও ঠিক জানি না রে, তবে সাধারণ ব্যাপারটা না, এটা কিছু তো একটা অলৌকিক ক্রিয়াকলাপ আছে, আর সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। তুই সঙ্গে থাকলে আমিও একটু সাহস পাই মনে। আর কিছু জিজ্ঞাসা করলাম না। আমাদের গাড়ি এসে দাঁড়ালো শহরের কোলাহল থেকে বেশ দূরে একটা ফ্ল্যাটের সামনে। বেশ নির্জন, শান্তিপূর্ণ জায়গা। চারদিকে বড় বড় কিছু গাছও আছে। নির্জন শান্তিপূর্ণ জায়গায় প্রতি আমার শুরু থেকেই দুর্বলতা। পিউদিকে বললাম, এ তো আমার জন্য আদর্শ জায়গা গো, দারুণ গল্প লিখতে পারবো এইরকম পরিবেশে থাকলে। পিউদি নির্বাক। অন্য সময় হলে কত কি বলতো, শুধু বলল, উপরে চল, তারপর বুঝবি কতটা শান্তির জায়গা, যেখানে এমনি গল্প না লিখতে পারলেও ভুতুরে গল্প নিশ্চয়ই লিখতে পারবি। পিউদির কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে আর কথা না বাড়িয়ে পিউদির সঙ্গে লিফটের দিকে এগিয়ে গেলাম। 4 তলার একটি ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই এক ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। পিউদিকে দেখেই বললেন, কি অবস্থা হয়েছে তোর বোনের? এভাবে আর কতদিন চলবে? আমি তো বিন্দু বিসর্গ বুঝতে পারছি না ওদের কথার। তারপর পিউদি পরিচয় করিয়ে দিল। ওই ভদ্র মহিলা আসলে পিউদির মাসি। এই মাস 6 আগে ওনারা এই ফ্ল্যাটটা নিয়েছেন, শহরের কোলাহল থেকে দূরে থাকতে। কিন্তু কে জানতো এই জিনিস অপেক্ষা করেছিল ওনাদের জন্য। পিউদির পিসেমশাই খুবই নিরীহ স্বভাবের মানুষ। ভেবেছিলেন এরা লাইফে একটি শান্ত পরিবেশে থাকবেন, কিন্তু এই শান্ত পরিবেশে যে ওনাদের জন্য এত অশান্তির কারণ হয়ে উঠবে তা ওনারা বুঝতে পারেননি।
এবার শুরু থেকে ঘটনাটি বলল পিউদির মাসি। ওই ফ্লাইটে যখন ওনারা এসেছিলেন তখন সবকিছু খুব স্বাভাবিক ছিল, কোনোরকম অস্বাভাবিক ব্যাপার ছিল না। যত ভীতিজনক ঘটনার সূত্রপাত হয়েছে ওনাদের একমাত্র মেয়ে রিমিতার এই ঘরে আসার পর। আসলে রিমিতা পড়াশোনা করে ব্যাঙ্গালোরে, ছুটিতে মা বাবার সঙ্গে সময় কাটাতে এসেছে। ছুটি শেষ হলে আবার ফিরে যাবে নিজের হোস্টেলে, সেরকমই কথা ছিল। কিন্তু এখানে আসার পর থেকে ওর সঙ্গে যা যা হয়েছে তা বিশ্বাস করতে ওরও একটু অসুবিধা হচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো রিমিতা নাকি যতবারই ব্যাঙ্গালোরে ফিরে যাবে বলে ঠিক করে ততবারই কোনো না কোনোভাবে ওর যাওয়াটাই বন্ধ হয়ে যায়। আমি আর পিউদি নিষ্পাক চোখে মাসের দিকে তাকিয়ে আছে আর শুনছি। এই ঘটনার প্রথম সূত্রপাত রিমিতার আসবার পরের দিন থেকেই। রাত্রেবেলা রিমিতা নিজের ঘরে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই নিজের পায়ে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। রিমিতা মনে করে ওর মা এসেছে হয়তো, কিন্তু ওর ওই ভুল তক্ষুনি ভেঙে গেল যখন ও অনুভব করলো ওই হাতের স্পর্শ ওর সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে পাশের ঘর থেকে ওর বাবা মা দৌড়ে আসে। এসে দেখে রিমিতা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কোনো কথাই বলতে পারছে না। পরের দিন আবারও রিমিতা অনুভব করে ওকে কেউ বিছানায় চেপে রেখে দিয়েছে। ও কিছুতেই কোনো মুভমেন্ট করতে পারছে না। ভয়ে ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, দরদর করে ঘামতে থাকে। এই কিরকম অদ্ভুত ঘটনা ঘটছে ওর সঙ্গে ও নিজেও বুঝতে পারছে না। এর পরের ঘটনা আরো সাংঘাতিক। ভয়ে রিমিতা সেদিন রাতে ওর মাকে ওর সঙ্গে নিয়ে শুয়েছিল। সব ঠিকঠাকই ছিল। রিমিতাও ভাবলো নতুন জায়গা, ওর মনের ভুল ছিল আগের 2 রাতের ঘটনা। মাকে জড়িয়ে ও তাই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আগের 2 রাত ভালো করে ঘুমাতে পারেনি ভয়েতে। কিন্তু হঠাৎই রিমিতা অনুভব করে কে ওকে খাট থেকে নিচে ফেলে জোর করে ওর পুরো শরীর স্পর্শ করছে। রিমিতা তাকিয়ে দেখে খাটের ওপর ওর মা শুয়ে আছে আর ওর নিচে, অথচ ও তো মায়ের সঙ্গে শুয়েছিল একসাথে। প্রচন্ড ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর ওর মা উঠে দেখে রিমিতা মেঝেতে পড়ে আছে। এভাবেই ওরও চলতে থাকে রিমিতার উপর প্রতি রাতের কোনো না কোনো ঘটনা। অত সুন্দর প্রাণবন্ধন একটা মেয়ে একদম চুপচাপ হয়ে গিয়েছিল, চোখের তলায় কালি, নিষ্পাপ হয়ে গিয়েছিল। ওর মা বাবা ওকে সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে গিয়েছিল, কিন্তু সব মিলিয়ে কিছুই ফল হয়নি। দিনের পর দিন রিমিতা ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর মেয়ের শরীরের ওই অবস্থা দেখে ওর বাবা মা আর ওকে একা ব্যাঙ্গালোরে পাঠাতে পারছিল না। অনেক ডাক্তার দেখিয়েছেন ওনারা, কিন্তু কেউ আসল ঘটনা ধরতে পারছিল না। এইভাবে প্রতিদিন নিজের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল রিমিতা নাকি সুইসাইড করাবার জন্য চেষ্টা করেছিল। আর সেই জন্যই ওরা পিউদিকে কাল ডেকে পাঠিয়েছেন। সমস্ত ঘটনা শুনে হতবাক। এই ধরনের ঘটনাও যে ঘটতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। যাই হোক, আমরা রিমিতার ঘরে গিয়ে দেখি খাটের এক কোণে ও জড়সড় হয়ে বসে আছে। দেখেই মনে হচ্ছে ও প্রচণ্ডভাবে ভয় পেয়েছে। আমি আর পিউদি ওর কাছে যেতেই পিউদিকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে, খুব অসহায় মনে হচ্ছিল। কি অবস্থা হয়েছে মেয়েটার। এভাবে চলতে থাকলে ও তো শেষ হয়ে যাবে।
পিউদি আমাকে বলল, ঘরে ফোন করে দে, বলে দে আজ আমরা এখানেই থেকে যাব। মেয়েটাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না মনে হচ্ছে। বলে দিলাম যে যার বাড়িতে। সত্যি কথা বলতে কি, আমারও ইচ্ছা করছিল না। কি হয় রোজ রাতে রিমিতার সঙ্গে সেটা প্রত্যক্ষ করব। কতটা সত্যি ব্যাপারটা সেটা জানতেই হবে আমাদের। আমরা দুজন ওখানে থাকাতে রিমিতা আর ওর বাবা মাও একটু সাহস পেয়েছিল। সবাই ডিনার করলাম একসাথে। পিউদি আর আমি বিভিন্ন রকমের কথা বলে রিমিতার মনটা ওই সব ঘটনা থেকে সরিয়ে রাখতে চাইছিলাম। রিমিতাও অনেকদিন পর হাসি খুশি লাগছিল একটু। মনে মনে আমরা দুজন নিশ্চিন্ত হচ্ছিলাম, যাক এতদিনে মেয়েটা ওই ঘটনা থেকে সরে আসতে চেষ্টা করছে অন্তত। কিন্তু সত্যি কি তাই? আমাদের ওই ধারণা যে কতটা ভুল ছিল তা কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে বুঝতে পারলাম। সেই রাতে আমি আর পিউদি দুজনে রিমিতার ঘরে শুলাম। অনেক রাত অবধি গল্প করলাম, তারপর শুয়ে পড়লাম। ঠিক মাঝ রাত্রিতে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দেখি পাশে রিমিতা নেই। তাড়াতাড়ি উঠে পিউদিকে ডাকলাম। আর তারপর আমরা যা দেখলাম তা বাস্তব নাকি আমাদের চোখের ভুল কিছুতেই বুঝতে পারছিলাম না। দেখি রিমিতা দেওয়ালের সঙ্গে এমনভাবে চেপে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ ওকে চেপে রেখে দিয়েছে। এক বিন্দুও নড়াচড়া করার ক্ষমতা নেই ওর। ওর মুখটা একটু উপরে ধরলে যেরকম অবস্থান থাকে সেরকম আছে। আর ভীষণ ভয়ে রিমিতার পুরো শরীর কাঁপছে। ওর মুখ অস্বাভাবিক রকমের ভীতিজনক। আমি আর পিউদির কাছে গিয়ে ওকে ওখান থেকে সরিয়ে আনতে গেলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা দুজনই ওকে এক চুলও নাড়াতে পারলাম না। ওর শরীরটা পাথরের মতো স্থির হয়ে আছে। এদিকে আমাদের চিৎকার চেঁচামেচিতে মাসি আর মেসোমশাই এসে গেছেন। ওরাও রিমিতার এই অবস্থা দেখে ভয়ে স্থির হয়ে আছে। আমি আর পিউদি ক্রমাগত রিমিতাকে সরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পারছিলাম না। ওই পরিস্থিতিতে ঠিক কী যে করা উচিত আমাদের বুঝতে পারছিলাম না কেউই। এইবার আমি অনুভব করতে পারছিলাম যে এই পরিবার গত 6 মাস ধরে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে রিমিতা এইভাবে ঘন্টা দুয়েক থাকার পর অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা চারজন রিমিতাকে ধরে বিছানায় শুয়ে দিলাম। পরের দিন সকালে চা খেতে খেতে আমি আর পিউদি শুধু এটাই ভাবছিলাম, কি করে রিমিতাকে তার এই অসহনীয় জীবন থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। মাসির বাড়ির কাজের মেয়েটি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো, যেন কিছু বলতে চাইছে। পিউদি আর আমি দুজনেই জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? মেয়েটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ বলবো। বললাম, বলো কি বলবে? মেয়েটি বলল, এই বাড়িতে যা কিছু ঘটছে তাও জানে। ভাবলাম জানতেই পারে, সারাদিন থাকে, এত বড় ঘটনা না জানাটাই অস্বাভাবিক। মেয়েটি বলল, দিদি তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের এক জায়গায় নিয়ে যাব। তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর সেখানে গেলে পেয়ে যাবে। আমি আর পিউদি একে অপরের মুখ চাওয়াচাই করছি। তারপর দুজনই বললাম, চলো কোথায় নিয়ে যাবে। আমরা যেতে রাজি আছি। আসলে রিমিতাকে এই কষ্ট দেখেছে, কোনোভাবে আমরা বের করবই। কাজের মেয়েটি আমাদের হেঁটেই যেতে বলল ওর সঙ্গে। এমনিতে নির্জন জায়গা, কোনো কোলাহল নেই।
গাড়ির আওয়াজও নেই। আমরা তিনজন হাঁটতে শুরু করলাম। মাসির ফ্ল্যাট থেকে অনেকটা দূর জায়গাটা। দেখলাম একটা দরগার ভেতরে ঢুকছে ও। আমরাও ঢুকলাম দুজনে। ভেতরে ভীষণ শান্ত পরিবেশ। এই দরগা বা মাজার সম্পর্কে শুনেছিলাম আগে, কিন্তু কখনো যাওয়া হয়নি। এই প্রথম ঢুকলাম। ভেতরে সাদা কাপড় পরিহিত পীর সাহেব বসে আছেন। আমরা যেতেই ইশারায় বসতে বললেন। আমি আর পিউদি এক পাশে বসলাম। জানতে চাইলেন কেন এসেছি। সমস্ত ঘটনা পীর সাহেবকে জানালাম। দেখলাম আমাদের সব কথা শুনে রীতিমতো চিন্তিত উনি। বললেন, যত তাড়াতাড়ি পারিস তোর বোনকে নিয়ে চলে যাও ওই বাড়ি ছেড়ে, না হলে খুব বিপদে পড়বি সবাই। উনি আরো বললেন, খুব সহজে তোরা যেতে পারবি না বোনকে নিয়ে, তাও চেষ্টা করে দেখ, যদি আল্লাহ চান তাহলে পেরেও যেতে পারিস। সত্যি বলতে কি এইসব শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কিছু কি জিজ্ঞেস করব সেটাও পারছিলাম না ওনাকে দেখে। অসম্ভব ব্যক্তিত্ব ওনার। একটা এক্সট্রা কথাও জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না আমাদের। আমরা দূর থেকে প্রণাম করে উঠতেই যাব, হঠাৎ আমাদের অবাক করে উনি দিয়ে গভীর কণ্ঠে বললেন, জিনের ছায়া পড়েছে তোর বোনের উপর, সহজে মুক্ত হতে পারবে না, এত সহজে ছাড়বেও না তোর বোনকে। ওই বাড়িতে জিন আছে। ওই খালি জায়গাটা আগে কবরস্থান ছিল। বললেন কি এই পীর সাহেব? কি বললেন এই পীর সাহেব? আমি আর পিউদি তখন ভয়ে ঠান্ডা হয়ে গেছি। জিন সম্পর্কে অনেক গল্প পড়েছি আগে, কিন্তু তাই বলে এই যুগে? এইসব শোনার পর আমাদের আর চলে বাড়িতে আসবার ক্ষমতা ছিল না তখন। কোনো রকমে বাড়িতে পৌঁছেই মাসিকে বললাম, আমরা দুজন এখনই চলো এখান থেকে, যেভাবে আছো সেভাবে চলো। রিমিতাকে ওই ঘর থেকে এক প্রকার টানতে টানতে বের করে আনলাম। নিচে নেমে সবাই বসলাম তাড়াতাড়ি গাড়িতে। পিউদি গাড়িতে স্টার্ট দিতে যেন আমার ধরে প্রাণ এলো। ভাবলাম এ যাত্রা আমরা রিমিতাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু সত্যিই কি তাই? 10 মিনিট পর দেখি গাড়ি আর চলছে না। কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। আমি আর পিউদি সামনে বসেছিলাম। আমি নিচু স্বরে পিউদিকে বললাম, মনে হচ্ছে পীর সাহেব ঠিকই বলেছিলেন, এত সহজে আমরা বেরোতে পারবো না। পিউদি আর আমি অন্য কিছু ভাবছি তখন। দরকার হলে সারা রাত এই গাড়িতেই কাটিয়ে দেব, কিন্তু এই ভুতুরে বাড়িতে এই মেয়েটাকে নিয়ে কিছুতেই ফিরবো না আমরা আর। কি করব ভাবছি দুজনে। হঠাৎই আমার মাথায় এলো একটা ফোন করলে কেমন হয়। ভাবা মাত্র আমি ফোন করলাম অনিরুদ্ধ দা, মানে পিউদির হাজবেন্ডকে। ফোন করে লোকেশন জানিয়ে বললাম এখনই যেন চলে আসে। আমরা গাড়িতেই বসে আছি। 20 মিনিটের মধ্যে অনিরুদ্ধ দা হাজির গাড়ি নিয়ে। কোনো কথা না বলে রিমিতাকে উঠিয়ে আমরা উঠলাম তাড়াতাড়ি। পিউদির বাড়ির সামনে যখন গাড়ি এসে দাঁড়ালো, মনে হচ্ছিল যেন আমি এতক্ষণ অন্য কোনো জগতে ছিলাম। সবাইকে নিয়ে পিউদির ফ্ল্যাটে গেলাম। কিছুক্ষণ পর বাড়ি। সেরাতে কিন্তু রিমিতার সঙ্গে কোনো রকম ঘটনা ঘটেনি। পরের দিন ভোরের আলো রিমিতার জীবনে নতুন আলোর সন্ধান এনে দিয়েছিল। ওর মুখের হাসি দেখে আমাদেরও তাই মনে হয়েছিল। ভুতুরে গল্প। আধার যখন ডাকে
কেউ জানে না কাকে। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ঘটনা ভালো লেগেছে। কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনারা আমাকে ঘটনা পাঠাতে থাকেন। আপনারা কেমন ঘটনা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।